এই পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে নেওয়া হয়েছে মিস্টার খলিলুর রহমানকে। উনি অনেক পরিচিত একটা নাম বাংলাদেশের, আগে কেউ চিনত না। এই ইউনূস সরকার আসার পর উনি বিখ্যাত হয়ে উঠেছেন। উনি ইউনূস সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এই মিস্টার খলিলুর রহমানকে নিয়ে তখনই, যেদিন ওনাকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে, তার আগে উনি রোহিঙ্গা বিষয়ক আপনার ছিলেন, উপদেষ্টা ছিলেন, এবং তারপর ওনাকে নিরাপত্তা উপদেষ্টা করা হয়। পরে ওনাকে বিমানের যে বোর্ড আছে সেই বোর্ডের মেম্বারও করা হয়। মানে মন্ত্রিত্ব দুটো মানে মন্ত্রিত্বের মতো পদের থেকে উনি বিমানের বোর্ড মেম্বার হয়েছিলেন। কেন হয়েছিলেন? নিশ্চয়ই ওনার আগ্রহ ছিল। তো এরকম একজন ব্যক্তি, এবং যাকে নিয়ে শুরু থেকেই বলা হচ্ছিল যে উনি একজন দ্বৈত নাগরিক। শুরু থেকে যখন বলা হচ্ছে, প্রথম কয়েকজন উনি কিছু বলেননি, তারপর উনি বলেছেন, চ্যালেঞ্জ করে বলেছেন, না উনি দ্বৈত নাগরিক না, উনি একমাত্র বাংলাদেশেরই ওনার পাসপোর্ট আছে, আর কোনো পাসপোর্ট নেই। তো সেটাও একটা ব্যাখ্যা আছে যে তাহলে যদি পাসপোর্ট না থাকতো তাহলে উনি এত বছর ধরে আমেরিকা থাকলেন কিভাবে? উনি কি অবৈধ হিসেবে ছিলেন? কিন্তু অবৈধ হিসেবে ছিলেন, থাকার কথা না, তাই না? উনি আসছেন যাচ্ছেন, কিভাবে? তো তাহলে কি ওনার ওখানে থাকার কোনো পারমিশন আছে? মানে যেটাকে আমরা গ্রিন কার্ড বলি, উনি কি গ্রিন কার্ডধারী? এগুলো নিয়ে কিন্তু নানা আলাপ। আবার অনেকে বলেন যে না, উনি অন্য একটা নাম নিয়ে আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন, এবং সেই নামের ওনার ফেসবুক অ্যাকাউন্টের ছবি টবিও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এখন সত্য মিথ্যা উনি বলতে পারবেন, উনি তো এটা ব্যাখ্যা দিবেন না। এখন তো আগেও দিতেন না, এখন তো আরও দিবেন না। এখন তো একটা শক্তিশালী পলিটিক্যাল গভর্নমেন্টের উনি টেকনোক্রেট মন্ত্রী হয়েছেন। মানে কি, মানে ওই পলিটিক্যাল গভর্নমেন্টটা উনি এতই টেকনিক্যালি এক্সপার্ট যে এরকম এই মাপের আর কোনো এক্সপার্ট তারা খুঁজে পায় নাই। এটাই মনে করি, যদি এরকম কোনো পলিটিক্যাল পার্টি হয় যে তারা পররাষ্ট্রমন্ত্রী করার জন্য একজন টেকনোক্রেটকে আনতে হয়, তো ভালো। আমি মনে করি সেই পলিটিক্যাল পার্টির যে দীনতা এটা একটু হলেও প্রকাশিত হয়। কেন তারা করলেন যাই না। তারপরে আবার কি, এই ধরনের একজন বিতর্কিত লোক। এখন আপনি বলবেন যে এই ওই লোক বিতর্কিত, এটা আমি কীভাবে বলি? আচ্ছা ঠিক আছে, আপনাদের আমি একটা পুরনো ঘটনার কথা উল্লেখ করতে চাই। সেটা হলো, এটা গত বছরের মানে 2025 সালের 17 মে এই তারিখের আমি খুলনাতে একটা সভায়, জনসভায়, এই এখন যাকে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে মিস্টার সালাউদ্দিন আহমেদ, উনি একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ের শিরোনামটা দেখেন, প্রথম আলো থেকে নিয়েছি। সেই মিটিংয়ের নিউজের যে শিরোনামটা ছিল, লেখা ছিল, আপনার একমাত্র ম্যান্ডেট একটা সাধারণ নির্বাচন করা, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ। মানে সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টাকে বলছিলেন, আপনি তাড়াতাড়ি একটা নির্বাচন দেন, কারণ আপনার একমাত্র ম্যান্ডেটই হচ্ছে একটা নির্বাচন করা। 2025-এর 17 মে পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল। সেই নিউজটা আপনি চতুর্থ প্যারায় যদি আপনি যান, সেখানে কি লিখেছিলেন উনি, আমি আপনাদেরকে একটু পড়েই শোনাই। সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? খেয়াল করুন, ওনাকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করে ডক্টর ইউনূস যা করেছেন সেই সম্পর্কে মন্তব্য করতে দিয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব বলছিলেন যে আপনার কি আক্কেল জ্ঞান নাই? এখন ডক্টর ইউনূসের আক্কেল জ্ঞান নাই বুঝলাম, আপনার সন্দেহ হচ্ছে। এখন উনি তো আপনাদের মধ্যে সবাই মন্ত্রী হয়ে গেলেন, পূর্ণমন্ত্রী, উপদেষ্টাও না, সাময়িক সময়ের জন্য না, কিন্তু পূর্ণভাবে একটা মন্ত্রী হয়েছেন উনি। এখন আমরা কার আক্কেল কার জ্ঞান খুঁজবো বলেন? আমি জানি না। উনি এই প্রসঙ্গটা আরেকটা কথা বলেছিলেন, ওই যে রোহিঙ্গা করিডোরের নামে যে মানবিক করিডোর দেওয়ার কথা উনি বলছিলেন প্রথম, এই খলিলুর রহমান সাহেব। পরে সামগ্রিকভাবে ব্যাপক চাপ হয়েছিল, সেই চাপের মুখে উনি বলেছিলেন যে উনি এগুলিকে পাত্তা দেন না। তো সেই প্রসঙ্গে উনি বলেছিলেন যে ওনার আচরণ সম্পর্কে বলেছিলেন যে অত্যন্ত অ্যারোগেন্টলি আপনার সেই উপদেশটা বলেছেন, তাতে নাকি কিছু যায় আসে না। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন, হয় তিনি নিজে পদত্যাগ করবে, না হলে আপনি তাকে বিদায় করবেন। এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না।
এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমরা তা হতে দেব না। এটা কিন্তু সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য। সালাউদ্দিন সাহেব কিন্তু বোকা টাইপের লোক না। ওনাকে আমি যতটুকু দেখেছি এই মন্ত্রিসভার বিএনপির সেন্ট্রাল কমিটির যারা ধীর স্থির লোক বলতে যাদেরকে বোঝায়, উনি তাদের মধ্যে একজন। উনি এতটাই ধীর স্থির, দেখুন আজকেও কিন্তু যখন ওরা বললেন যে ওনারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না, সেই কথাটাও কিন্তু বিএনপি এই সালাউদ্দিন সাহেবকে দিয়ে বলিয়েছেন। মেপে কথা বলেন, অপ্রয়োজনে একটি কথা বলেন না। তো খলিলুর রহমান সাহেব সম্পর্কে সালাউদ্দিন সাহেবের এই যে মূল্যায়ন, এই যে উচ্চারিত বাক্যসমূহ, এই বাক্যসমূহ কি কেবল ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল? সেটা কি বর্তমান সময়ের জন্য প্রযোজ্য? একেবারেই নয়। তাকেই আনতে হলো, তাকেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ার প্রয়োজন পড়ল কেন? মানে এই কাজটার মাধ্যমে আমরা জাতি হিসেবে কি অর্জন করছি? তারেক রহমান সাহেব হয়তো ওনারা কিছু প্ল্যান আছে, কিন্তু যে জিনিসটা হয় কি, আমরা যখন কোনো প্রকাশ্য দৃষ্টিগ্রাহ্য কোনো ব্যাখ্যা খুঁজে না পাই, তখন কিন্তু আমরা নানা ধরনের কল্পনা করি। এই কল্পনা আপনি থামাতে পারবেন না। এই কল্পনার কথা, এই কল্পনার ডালপালা কিন্তু ছড়াতে থাকবে। আপনি বলবেন, আরে আমি 2/3 আসন পেয়েছি, কোথাকার কোন পাবলিক কি কল্পনা করলো বা না করলো তাতে আমাদের কি আসে যায়? হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, কিন্তু এই বলে আপনি কিন্তু মানুষের কল্পনাকে থামাতে পারবেন না। এবং আমি আপনাকে বলে রাখি যে মানুষের যে পারসেপশন তৈরি হওয়াটা, এটা কিন্তু মারাত্মক, অনেক মারাত্মক। কিন্তু অনেক সময় অসত্য পারসেপশনও তৈরি হয়, সেই পারসেপশনকে গুরুত্ব দিতে হয়। পাবলিক পারসেপশন খুব মারাত্মক। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, খলিলুর রহমান সাহেব সম্পর্কে এদেশের একটা মানুষ, আপনি একটা ভোট দেন যে খলিলুর রহমান সাহেব কেমন লোক, যে তাকে কোনোদিন দেখে নাই, জানে না, সেও বলবে লোকটা খারাপ। যে তার সঙ্গে কোনোদিন কথা বলে নাই, যার সঙ্গে তার কোনো স্বার্থের কোনো সংঘাত হয় নাই, সেও বলবে এই লোকটাকে নিয়েন না। তাহলে আপনি বলবেন এটা তো না জেনে বলতেছে। হ্যাঁ, আমিও বলি না জেনে বলতেছে, কিন্তু বলতেছে যে তার জবাব যতক্ষণ পর্যন্ত আপনি দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বলাটাই গুরুত্বপূর্ণ। কারণ এই মানুষটা তো আপনাকে ভোট দেয়, তো এই মানুষটাকে আপনি বলতে দিচ্ছেন কেন? আমি আশা করব সরকার একটা ব্যাখ্যা দিবেন যে কেন খলিলুর রহমান। আমি বরাবর বলেছি যে দ্বৈত নাগরিকদের দেশের নীতি নির্ধারণী কোনো পদে থাকা উচিত না। এটা আমি অনেক দিন ধরে বলি। কেন বলি? এই কারণে বলি যে তারা যদি অন্য দেশে, তার যদি স্থায়ী আবাসের কোনো সুযোগ থাকে, আশ্রয় নেওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে তারা এই দেশ সম্পর্কে তাদের অনুভূতিটা, ভালোবাসাটা হয় সারা সারা। তারা মূলত দেশপ্রেমিক হতে পারে না। দেশপ্রেমিক লোক কখনো স্বেচ্ছায়, যারা বাধ্য হয়ে যায় তাদের কথা কিন্তু আলাদা। যেমন তারেক রহমান সাহেব বাধ্য হয়ে গিয়েছিলেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যারা নাকি নিজে ইচ্ছায়, স্বেচ্ছায় আরেক দেশে গিয়ে নাগরিকত্ব নেয়, গ্রিন কার্ড নেয়, ওখানে বাড়ি করে, সেই লোকগুলির ভালোবাসায়, দেশপ্রেমে আমার সন্দেহ আছে। এবং তারা এখানে আকাম কুকাম করে বাড়ি চলে যাবে, তাকে ধরতেও পারবেন না। আওয়ামী লীগ সরকারের সব মন্ত্রীদের বাইরে নাগরিকত্ব আছে, সবার সেকেন্ড হোম আছে, এদের কাউকে আপনি ধরতে পারবেন? পেরেছেন? আগামীতে পারবেন? কোনোটাই পারবেন না। তো সেই জিনিসটা যাতে না করেন। আর তাকে দেওয়া হয়েছে কি সেন্সিটিভ, অতি সেন্সিটিভ পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে যে সমস্ত স্পেকুলেশন আমি শুনেছি, আমার শুনতে ভালো লাগে নাই। বলা হচ্ছে যে ওনার সঙ্গে নাকি কন্ট্যাক্ট করেই তারেক রহমান সাহেব এসেছেন, উনি নাকি আমেরিকা এবং ইন্ডিয়ার পার্টটা দেখছেন। ধরলাম আমি সত্য, আমেরিকা এবং ইন্ডিয়ার পার্টটা উনি দেখবেন। আমেরিকার ইন্ডিয়ার পার্ট দেখার জন্য উনি ছাড়া আর কেউ নাই। এত বড় প্রতিভা আপনার ইউনুস সাহেব আসার আগে কইছিল, তখন তো তার নাম কখনো শুনি নাই। ভাই, এগুলো খোঁড়া যুক্তি। আরেকটা জিনিস আমি বলি, বিতর্কের আরও একটা কারণ আছে। সেই কারণটা হলো, সাধারণত এই যে অন্তর্বর্তীকালীন বলেন অথবা তত্ত্বাবধায়ক বলেন, যাই বলেন, নির্দলীয় সরকার বলেন, এই সরকারগুলো একটা কনভেনশন ছিল।
কনভেনশনটা এমন ছিল, এই সরকারগুলোতে যারা উপদেষ্টা হয় তারা পরবর্তী সরকারে মন্ত্রিত্ব অথবা সরকারের কোনো দায়িত্বপূর্ণ পদে থাকে না। এই একটা কিন্তু কনভেনশন ছিল। কেন থাকে না? থাকলে পরে তারা যদি পরবর্তী সরকারের সঙ্গে থাকে তাহলে অনেকে সন্দেহ করতে পারে যে ওই লোকটা এই সরকারটাকে ক্ষমতায় আনার জন্য কিছু ভূমিকা রেখেছে। এখন খলিলুর রহমান তো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় ছিলেন, উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, উনি আর্মিকে নিয়ন্ত্রণ করতে পারতেন, এরকম একটা জায়গায় ছিলেন উনি। তাহলে উনাকে যখন আপনি মন্ত্রী বানাবেন তখন কিন্তু এই কথাটাও চলে আসবে। তাহলে উনি কি ওই জায়গায় ওনার যে ক্ষমতার যে জায়গাগুলো ছিল সেই জায়গার মাধ্যমে ক্ষমতা ব্যবহার করে উনি কি কাউকে সাহায্য করেছেন ক্ষমতায় আসতে অথবা কাউকে ক্ষমতায় না আসতে? এই প্রশ্নগুলোর জবাব যতদিন দেশের মানুষ স্পষ্টভাবে না পাবে ততদিন পর্যন্ত ভাববেন এই সন্দেহের পারদ ধীরে ধীরে বাড়তেই থাকবে। আমি বুঝতে পারি না একটা নতুন সরকার যাকে ঘিরে আমাদের এত প্রত্যাশা, তারা এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ কাজে কেন গেল? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর আমি খুঁজতেই থাকব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আপনাদের শুরুতেই কয়েকটা নিউজের হেডলাইন আপনাদেরকে পড়ে শোনাই। এগুলো 16 ফেব্রুয়ারি মানে গতকালকের এবং তার আগের দিনের 15 তারিখের। এবং এই হেডলাইনগুলো বেসিক্যালি আওয়ামী লীগ সংক্রান্ত হেডলাইন। আপনারা হয়তো বলবেন যে আজকে এমপিদের শপথ হচ্ছে, রাতে মন্ত্রিসভা গঠিত হবে, এগুলো গুরুত্বপূর্ণ নিউজ। এগুলো বাদ দিয়ে আমি কেন আওয়ামী লীগের হেডলাইন পড়ছি না? ওগুলো নিয়ে আমি আলোচনা করবো আজকে, পরে আমি আবার বিকেলের দিকে সবগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আওয়ামী লীগের এই হেডলাইনগুলো আমার কাছে পড়া খুব জরুরি মনে হচ্ছে, এই কারণে যে আগামী দিনের নির্বাচনে এইগুলো বড় ইস্যু হয়ে দাঁড়াবে। আপনারা মনে করতে পারবেন 2 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে পঞ্চগড়ে একটা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের তালা খুলে দেওয়া হয়েছিল এবং সেখানে বিএনপির যে স্থানীয় যে সভাপতি ছিলেন তিনি উপস্থিত ছিলেন, তার সামনে খুলে দেওয়া হয়েছিল এবং তিনি বলেছিলেন আমরা সহ অবস্থানের পক্ষে। এবং ওই তালাটা লাগিয়েছিলেন জামাতের লোকজন, এই জামাতে যিনি লাগিয়েছিলেন তিনিই খুলে দিয়েছেন। এবং সেটা নিয়ে আমি একটু প্রশংসাই করেছিলাম। কিন্তু মাথায় রাখবেন একটা কথা, আপনারা প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখতে পারেন আমি আসলে কি বলেছিলাম। আমি তখন তারেক রহমানের একটা উদ্ধৃতি বলেছিলাম যে বিজয়ীরা আসলে যে মানে বিজয়ীর কাছে যদি পরাজিতরা যদি নিরাপদ থাকে তাহলে সেটাই হলো বিজয়ের প্রকৃত মহত্ব। অত্যন্ত দার্শনিক কথা এবং সেটার যে কি ইন্ডিকেশন হতে পারে সেটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আমার ওটা পছন্দ হয়েছিল, এই জন্য আমি ওটার সঙ্গে এটা মিলিয়ে কথা বলেছিলাম। কিন্তু কথা হলো একটা দলের অফিসের তালা খুলে দেওয়া, দলটাকে মানে অফিসটাকে তালা খুলে দেওয়া মানে কিন্তু এই নয় সেই দলের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গেল। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে বন্ধ। কে বন্ধ করেছে? সরকার বন্ধ করেছে। কিভাবে? একটা নির্বাহী আদেশের মাধ্যমে। আমি নিজে বহুবার বলেছি যে নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত রাখা হয়েছে, আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত রাখা হয়েছে। সেই নির্বাহী আদেশের যে আইনটা, সেই আইনটাকে আমি কালো আইন মনে করি এবং এই আইনটা উচিত নয় বলে আমি মনে করি, অগণতান্ত্রিক বলে আমি মনে করি। কিন্তু এই দেশের এক নাগরিক হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি এই আইনটাকে অমান্য করতে পারি না। ব্যাপারটা ভালোভাবে খেয়াল করবেন আপনারা ভাই। আপনি আইনটাকে অপছন্দ করতে পারেন কিন্তু আইনটাকে আপনি অমান্য করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এই আইনটা আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই আইনটা মানতে হবে। আপনি যদি পছন্দ না হয় তাহলে এই আইন বাতিলের জন্য আপনি আন্দোলন করেন, কোনো সমস্যা নাই। আইনটা বাতিলের জন্য আন্দোলন করেন কিন্তু আইনটা অমান্যের জন্য আন্দোলন করতে পারবেন না। তারা হলে তো দেশটা চলবে না। দেখুন, আমি যে নিউজগুলো পড়তে যেতাম এগুলো পড়ি, তারপরে এটা আমি আবার আলাপ করি। আজকের কয়েকটা ঘটনা। দশমিনা আওয়ামী লীগের অফিস খুলে মিলাদ, ফের ভাঙচুর তালা, এটা আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে ঘটনা এটা সকালে যে পটুয়াখালীর 10মিনা উপজেলার আওয়ামী লীগের একটা কার্যালয় খোলা হয়েছে,
খুলে সেখানে মিলাদ পড়া হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। সকাল 7টার দিকে ঘটনা ঘটছে। তারপরে 11টার দিকে যাইয়া সেটাকে বিএনপি যুবলীগের যে সাংগঠনিক সম্পাদক আছে তার নেতৃত্বে একজন লোক যে সেই কার্যালয় ওখানে যে ভাঙচুর করছে এবং তারা আবার সেটাকে তালাবদ্ধ করে দিয়েছে। দেখুন, আমি আবার আরেকটা নিউজ পড়ি আপনাকে। বগুড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ফেসবুকের ছবিতে লেখা দাবায় রাখতে পারবা না, এভাবে ফেসবুকে লেখা হয়েছে। এবং এখানেও একই জিনিস কে করেছে না করেছে তার কোনো যোগাযোগ নাই। এবং এই ঘটনার পরে এই ব্যাপারে বগুড়ার যিনি আওয়ামী লীগ বিএনপি যিনি সভাপতি আছেন রেজাউল করিম বাদশাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি দেখেন কি জবাবটা দিয়েছেন। তার জবাবটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলেছেন যে আওয়ামী লীগের ভাঙা কার্যালয়, মানে এটা আগে একদম ভাঙা হয়েছিল জুলাই আন্দোলনের পরে, ভাঙা কার্যালয়ে জাতীয় পতাকা উড়ানো হয়েছে বলে জেনেছি। জেলা আওয়ামী লীগ তাদের ফেসবুকে নাকি এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করেছে। ছবিটা আজকের কিনা তা নিশ্চিত নয়। ঘটনা সত্য হয়ে থাকলে এর দায় প্রশাসনের। ভেরি ইন্টারেস্টিং। উনি যে কথাটা বলেছেন এই কথাটা যে মানে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক মনে হয়েছে। উনি বলছেন যে যদি এই ঘটনাটা ঘটে থাকে, এটা আজকে তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বিশ্বাস করা যায় না, কাজে উনি বলছেন যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তার দায় কার? প্রশাসনের। কেন প্রশাসনের দায়? এই কারণে দায় যে সরকার যে আইন করেছে যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না, তারপরে যদি আওয়ামী লীগ সেটা চালায় তাহলে ধরবে কে? বাধা দেবে কে? বাধা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার না, আমার না, যুবলীগের না। যেটা নাকি 10 মিনাই করেছে ছাত্রদলের আহ্বায়ক আবুল বশর সাহেব, উনি এটা পারেন না করতে। উনি আবার ভাঙচুর করবেন, আবার তালা দিবেন, উনি এটা পারেন না। উনি পুলিশকে ইনফর্ম করতে পারেন, এই কাজটা পুলিশ করবে। যখন আপনি করবেন বাশার সাহেব, তখন আপনি তো এই আইনটা নিজের হাতে উঠাই নিলেন। এই আইন তো আপনি নিতে পারেন না, সাজা আপনি দিতে পারেন না, পুলিশ দিবে। আপনি কে? এই একই দেখেন এই সিনিয়রিটি এবং প্রবীণ হলে যেটা হয়, বাদশা সাহেব কিন্তু এই কথাটা বললেন যে যদি এটা সত্য হয় তাহলে এর দায় হলো প্রশাসনের। এটাকে প্রশাসন থামাবে। প্রশাসন থামায় না কেন? আসেন আমি আরো দু একটা পড়ি। চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ফলক পরে উধাও, এটা প্রথম আলোর নিউজ। এখানে উত্তর জেলার একটা কার্যালয়ে দু তিনজন লোক যে একটা দলের একটা মানে আপনার সাইনবোর্ডের মতো টাঙিয়ে দিয়ে আসছে, পরে আবার উধাও হয়ে গেছে। পরে যে দেখা গেছে নাই, তারপরে কি রাতে সেখানে যে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সেখানে অবস্থান করছে। কেন ভাই আপনি অবস্থান করবেন কেন? ওটা তো আপনার কার্যালয় নয়, আওয়ামী লীগের কার্যালয়। যদি আওয়ামী লীগের কার্যালয়ে কেউ অনিয়ম করে সেটা পুলিশ দেখবে, আপনি কেন? আপনি কি পুলিশ? এটা তো আপনি পারেন না। এই বাড়াবাড়িটাই কিন্তু এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। গতকালকে 2-3টা আপনাদের নিউজের শিরোনাম পড়ে শোনাই। গতকালকে একটা নিউজ ছিল যে খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসে নেতাকর্মীদের প্রবেশ। এটা দৈনিক নয়া দিগন্তের একটা নিউজ। সেখানে বলতেছে যে মহানগরীর শঙ্খ মার্কেটের কাছে আওয়ামী লীগের অফিস খুলে সেখানে কয়েকজন নেতাকর্মী প্রবেশ করেন। তারপরে সেখানে তারা শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি পাশাপাশি রেখে মাল্যদান করেন। কিছুক্ষণ সেখানে অবস্থান করেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে, পরে নেমে এসে তালা লাগিয়ে চলে যান। এর আফটার ইফেক্ট সম্পর্কে আমি কিছু জানি না, জানতে পারিনি, এই নিউজেও নাই। আগে একটা নিউজ দেখেন, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে 1.5 বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগান, এটাও প্রথম আলোর নিউজ। এখানেও এই কথা হলো পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়েছে। তারা পীরগঞ্জ শহরের লিচুতলা এলাকায় অবস্থান নিয়ে গিয়েছে, ওপরে জাতীয় পতাকা উত্তোলন করেছে, বিভিন্ন স্লোগান দিয়েছে। এখানে কোনো অফিস টফিস খুলে নাই, কিন্তু তারা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে। আবার দেখুন আরেকটা নিউজ, এটাও প্রথম আলোর নিউজ। সেটা হলো ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতাকর্মীদের স্লোগান, বিকালে অগ্নিসংযোগ। মানে দুপুরে তারা মানে আপনার স্লোগান দিয়েছে, কার্যালয়ের সামনে গেছে সেখানে, এবং বিকালবেলা আবার ওখানে পরে যায় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদল নেতাকর্মী যায় সেখানে আগুন ধরিয়ে দিয়ে এসেছে। এই ঘটনাটা ঘটেছে দিনাজপুরের শহরের বসুনিয়াপট্টি এলাকায়। দেখুন কয়েকটা জিনিস লক্ষণীয় কিন্তু। 1 নম্বর হলো আওয়ামী লীগের পক্ষ থেকে তার নেতাকর্মীরা যে কাজটা করছে এটা বেআইনি কাজ করছে, তারা এটা করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর কাজ হলো কিছু কিছু জায়গায় নিয়ে ছাত্রদলের লোকজন নিয়ে সেটাকে আবার ভাঙচুর করছে এবং আবার তালাবদ্ধ করে দিয়েছে। আর কিছু কিছু জায়গায়
যেখানে এনসিপি অথবা বৈষম্যবিরোধী লোকজন যে তারা সেগুলোতে আবার আগুন ধরিয়েছে, ভাঙচুর করেছে, অবস্থান নিয়েছে, বেদখল করে রেখেছে। আপনি দলগুলির ক্যারেক্টার দেখেন, এখানে দলগুলির ক্যারেক্টারগুলো দেখেন। আওয়ামী লীগ, আমি নিজে পার্সোনালি মনে করি যে আওয়ামী লীগকে যে আইনের মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এই আইনটাকে আমি পছন্দ করি না, এই কাজটাকে আমি ঠিক মনে করি না। আমি এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি এভাবে মানে নির্বাহী আদেশে এই সমস্ত কাজ করা ঠিক না। আওয়ামী লীগকে জনগণ যদি প্রত্যাখ্যান করে, করবে, জনগণ প্রত্যাখ্যান না করলে থাকবে, এটাই নিয়ম হওয়া উচিত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করেছে, তাদের এই কাজটাকে আমি পছন্দ করি নাই, সমালোচনা করেছে, আপনিও করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আইনটা যতক্ষণ আছে, যতক্ষণ পর্যন্ত তুলে নেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী যদি এ ধরনের কাজ করেন, তাহলে তাদেরকে আমি মনে করি আইন ভাঙার অপরাধে আটক করা উচিত। এবং এই আটক করার দায়িত্বটা প্রশাসনের। যে কথাটা নাকি বগুড়ার বিএনপি সভাপতি বলেছেন, এটা প্রশাসনের কাজ, এটা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী পলিটিক্যাল পার্টির কাজ না। এনসিপি কিন্তু এই কাজটা এতদিন নিজের হাতে আইন তুলে নিয়েছিল, এবং নিজের হাতে আইন তুলে নিয়ে এদের আগুন ধরিয়ে দিল, এটা কিন্তু মব করলো। এই মবের জন্য তাদের বিরুদ্ধে পুলিশের উচিত শাস্তির ব্যবস্থা করা। ভাই, দেশে আপনি, আপনার কাছে মনে হলো আমি কাজটা খারাপ করছি অথবা আমি আইন ভাঙছি, আপনি প্রয়োজন হলে এই বিষয়টা নিয়ে আপনি থানায় বলেন, পুলিশকে বলেন, বাট আপনি তো পারেন না, আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। তো এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে। এবং আমি আওয়ামী লীগকে বলবো, দেখুন অনেক জায়গায় মনে করছে যে বিএনপির এই বিজয়ের পিছনে আওয়ামী লীগের একটা ভূমিকা আছে, হয়তো আছে, হয়তো নাই, আমি জানি না। ধরা যাক আছে, ধরে নিলাম আমি হাইপোথেটিক্যালি। ধরে নেওয়া মানে এই না যে আপনি বিএনপি ক্ষমতায় আসার আগে আপনি সব পেয়ে গেছেন বলে তা মনে করবেন। আপনাদের অপেক্ষা করতে হবে আপনাদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়া পর্যন্ত। যদি বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তারা যদি মনে করে যে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা উচিত, তাহলে তারা আপনাদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এটা উঠিয়ে নিবে, ভালো। কিন্তু আপনি যদি মনে করেন যে না, উঠিয়ে নিবে কি নিবে না জানার দরকার না, আমি শুরু করে দিলাম, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনারা এই জিনিসটা কার কাছ থেকে আশা করতেছেন? তারেক রহমানের কাছ থেকে। এই তারেক রহমানকে আপনারা কি করেছিলেন বলেন তো? একবার মনে করে দেখেন, তারেক রহমান বিদেশে ছিলেন, লন্ডনে ছিলেন, লন্ডন থেকে উনি ওনার নেতাকর্মীদের কিছু কিছু কথাবার্তা বলতেন মাঝে মাঝে, নেতাদের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে, সমর্থকদের উদ্দেশ্যে। আপনারা কি করেছিলেন? আপনি সেই কথা প্রচার করা নিষিদ্ধ করে দিয়েছিলেন এই দেশে। ওটা গণতান্ত্রিক ছিল? যার ব্যাপারে আপনারা এরকম সিদ্ধান্ত নিয়েছেন, তাকে তার সিদ্ধান্ত নিতে দেন, অপেক্ষা করেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রতি অন্যায় করা হয়েছে, সে অন্যায় তাকে সমাধান করতে দেন। আজকে যেটা করছেন, তারা যদি আপনার সঙ্গে ওই কাজটাই করে, এবং তারা সেটা করতেই পারে, কারণ তারা তো এর ভোগান্তির শিকার হয়েছে 1 বছর 2 বছর না, কিন্তু বছরের পর বছর আপনারা এদেশের কোনো গণমাধ্যমে তারেক রহমানের কোনো কথা প্রচার করতে দেন নাই। ভুলে যান কেন তাড়াতাড়ি? কাজেই আমি মনে করি সংযম সবচেয়ে বড় পদ্ধতি। আপনাদেরকে আইন মানতে হবে। আইন খারাপ হতে পারে, সে খারাপ আইনের বিরুদ্ধে লড়াই করেন, কিন্তু আইন যতক্ষণ, খারাপ আইনটা যতক্ষণ বলবৎ আছে, সেটাকে মানতে হবে। তা না হলে দেশ অরাজকতায় ভরে যাবে, তা না হলে দেশে মবতন্ত্র প্রভাব বিস্তার করবে। আমরা মব চাই না। আমরা আইন ভেঙে অফিস খুলে দলীয় স্লোগান যেমন চাই না, তেমনি কেউ এরকম করলে অন্যরা বিরোধী পক্ষ আইন হাতে তুলে নিয়ে তাদেরকে মারপিট করবেন, আগুন ধরিয়ে দেবেন, আমরা এটাও চাই না। আমরা চাই আইন অনুযায়ী দেশ চলবে। আইন মন্দ হতে পারে, কিন্তু আইন ভাঙার চেয়ে আইন বন্ধ আইন মেনে চলাও ভালো।